তো আজ লেকচার 7 এ আমরা আর্টওয়ার্ক লোড প্যাটার্ন সম্পর্কে জানবো এবং হচ্ছে যে এটা ডিফাইন করব। সেক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, আর্টওয়ার্ক যে জোন গুলো আছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ৪ টে জোনে ভাগ করা হয়েছে। হ্যাঁ? জোন 1 এর মান হচ্ছে 0.12, দেন হচ্ছে 2 এর ক্ষেত্রে হচ্ছে আ 0.2, 3 এর ক্ষেত্রে আছে 0.28। এখানে একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে যে দেখেন প্রতিটা ডিফারেন্স কিন্তু 0.08 করে, অর্থাৎ জোন 1 এর মান 0.12 এর সাথে যদি আমরা 0.08 যোগ করি তাহলে জোন 2 এর মানটা পাবো। এর সাথে আবার যদি 0.08 যোগ করি তাহলে জোন 3, দেন আবার যোগ করলে জোন 4 এর মানটা পাবো। এরপরে যে বিষয়টা আমাদের লাগবে, এগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যদিও। যেমন এসপিডি দিয়ে আমরা সাধারণত আ এভারেজ এসপিডির সাপেক্ষে আমরা সাইড ক্লাসটা নির্ধারণ করি। অর্থাৎ এই যে সাইড ক্লাস, এটা নির্ধারণ করে থাকি। গত ক্লাসটা যারা দেখেননি তারা একটু দেখে নিবেন। তো সেই সাইড ক্লাসের ক্ষেত্রে আমাদের এই যে এভারেজ এন ভ্যালুটা লাগবে। এসপিটি এভারেজ ভ্যালুটা লাগবে। এটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত যে নিয়মটি ফলো করতে হয় যে ১০০ ফিটের আমাদের বোরিং করতে হয়। এবং প্রতি ৫ ফিট পর, পর আমাদের যে স্পিডে যে ভ্যালুটা পাই সেটাকে আমাদের এভারেজ করতে গেলে এই যে নিম্নে যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলা সাপেক্ষে আমাদের এভারেজ যে এসপিটি ভ্যালু সেটা নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের আ যেটি ছিল আরকি সাইটে, সেই সাইটের আমাদের এসপিটি ভ্যালুটা ছিল 18। সেক্ষেত্রে সাইড ক্লাস আসবে এসসি, এগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এবং আমাদের জোনটা ধরে নিলাম ঢাকা, সেক্ষেত্রে হচ্ছে জোন 2। তাহলে মান আসবে আমাদের 0.02, সরি 0.20। অ্যান্ড হচ্ছে যে অকুপেন্সি যে ক্যাটেগরি সেটা হচ্ছে ২ নম্বরে পড়ছে। হ্যাঁ? কারণ আমাদের বিল্ডিংটা হচ্ছে রেসিডেন্সিয়াল, সেটা আমরা কোথায় পাবো? টেবিল 6.1.1। আমরা একটু এটা দেখে আসি। এই যে আমাদের এই টেবিলটা এখানে দেখা যাচ্ছে, দেখেন যে টেবিল 6.1.1 occupancy category of buildings and other structures for flood etcetera etcetera। দেখেন এখানে occupancy category 1, 2, 3 এরকম দেওয়া আছে। তো আমাদের যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা খুঁজবো যে এখানে আমাদের কোন ক্যাটেগরিতে পড়ে। তো ১ নম্বর ক্যাটেগরিতে দেখেন এই যে এগ্রিকালচার টাইপ এবং এরকম কিছু টাইপের কথা বলা আছে। এবং ২ নম্বর যেটা বলা আছে, all buildings and other structure except those list in occupancy category 1, 3 and 4। আমরা এখানে বোঝাচ্ছে যে এটা সহজ ভাষা আরকি, যে ১ নম্বর ক্যাটেগরি, ৩ নম্বর ক্যাটেগরি এবং ৪ নম্বর ক্যাটেগরিতে যেগুলো আছে এগুলা বাদে বাকি যে ক্রাইটেরিয়া গুলা সেটা হচ্ছে ২ নম্বরে পড়বে। এটা তো স্বাভাবিক, তাই না? তো আমাদের তাহলে জানতে হবে কি ১ নম্বর ক্যাটেগরি সম্পর্কে, ৩ নম্বর এবং ৪ নম্বর ক্যাটেগরি সম্পর্কে। তো আপনারা এটা একটু পড়ে নিবেন। তো এখানে কোনটাতেই আসলে মানে ১, ৩ এবং ৪ এর কোনটাতেই রেসিডেন্সিয়াল বিল্ডিং সম্পর্কে কোন কিছু কথা বলা হয়নি। তার মানে এটা অবশ্যই কোথায় পড়বে? ২ এ পড়বে। সেহেতু আমাদের এখানে আমরা সিলেক্ট করছি যে অকুপেন্সি ক্যাটেগরি ২। এরপরে দেখেন এখানে আছে যে সিসমিক ডিজাইন ক্যাটেগরি ইজ সি, এটা পাইলাম কোত্থেকে? ফ্রম টেবিল 6.2.18। সেক্ষেত্রে আমরা আবার একটু এখানে দেখে আসি। দেখেন এই যে অকুপেন্সি ক্যাটেগরি, এটা নির্ভর করতেছে কিসের উপর? সাইট ক্লাস, এরপর হচ্ছে অকুপেন্সি ক্যাটেগরি এবং হচ্ছে জোন। এই ৩ টা বিষয়ের উপর নির্ভর করে আমাদের এই সিসমিক যে ডিজাইন আছে সেই ক্যাটেগরিটা নির্ধারণ করতে পারবো। মানে বি নাকি সি নাকি ডি। তো সেক্ষেত্রে দেখেন আমরা একটু এদিকে আসি, যে আমাদের সাইট ক্লাস কি ছিল? এসসি ছিল। তাহলে আমাদের এখানে এই হলো এসসি। মানে এটার মাঝে পড়বে। এরপর আসি, আমাদের জোন ছিল ঢাকা যেহেতু তার মানে ২ জন। তো দেখেন জোন এখানে 2 এখানেও আছে। আবার জোন 2 যে এখানেও আছে। সেক্ষেত্রে এখন কোনটা আমাদের গ্রহণ করতে হবে? এইখানে দেখুন অকুপেন্সি ক্যাটেগরি যে আমরা নির্ণয় করছিলাম একটু আগে ২ নম্বর। ১, ২ এবং ৩ এর জন্য এই টেবিলটা গ্রহণযোগ্য। তাহলে এটা হচ্ছে 4 এর জন্য, তাহলে এটা আমাদের দরকার নেই। এটা তাহলে বাদ। তাহলে এটা হবে।
তাহলে আমাদের সিসমিক যে পাইলাম আরকি সিসমিক ডিজাইন ক্যাটেগরি অফ বিল্ডিং সেটা পাইলাম কত? সি পাইলাম। তো এইভাবেই আমরা এখানে এটা যে সিলেক্ট করছি যেটা সি ফ্রম টেবল এখান থেকে। এখন এখানে যে আমরা দেখলাম যে এই যে বি, সি এবং ডি এগুলো দ্বারা কি বোঝায় সেটা একটু এখানে লেখা আছে দেখেন। বি বলতে বোঝাচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অর্থাৎ হচ্ছে OMRF। এর শর্টে এমনিতে বলা হয় SDC-B এবং সি এর ক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এগুলো কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ? সি এ যে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটা জানতে হবে। ঠিক আছে? শর্টে এটাকে বলে SDC সি এবং হচ্ছে এটার যে শর্ট ফর্ম যেটা আরকি হচ্ছে IMRF। আর ডি তে যদি পড়ে তাহলে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সেক্ষেত্রে এখানে শর্ট ফর্ম SDC-D। আর এই যদি এই ক্যাটেগরিতে যদি পড়ে তাহলে এখানে দেখুন লেখা আছে যে ফ্ল্যাট প্লেট যে স্ল্যাবগুলো আছে এগুলো এখানে দেওয়া যাবে না বা এটা অ্যালাউড না আরকি এই সমস্ত জোনে। তো আমরা পাইলাম হচ্ছে সি তার মানে এর আরেক অপর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা একটু মাথায় রাখতে হবে কারণ পরবর্তীতে আমাদের এগুলো আবার লাগবে। তো এরপরে দেখেন আমাদের আ এটা তো এখানে বলেই দিয়েছে এটা। দেখেন এখানে বলছে যে 6.2.18 that seismic design category D for zone আ কত? ৪ এর জন্য। অর্থাৎ এই যে এখানে যেটা বুঝাইছে দেখেন, জোন যদি ৪ এ পড়ে তাহলে যে ক্যাটেগরিরই হোক না কেন, মানে আমাদের অকুপেন্সি ক্যাটেগরি যেটাই হোক, তারপরে সাইট ক্লাস যেটাই হোক না কেন, তাহলে আমাদের এই যে সিসমিক ডিজাইন ক্যাটেগরি কি হবে? ডি হবে। ঠিক আছে? ডি হবে। মানে স্পেশাল ভাবে এটাকে আমাদের ধরে ডিজাইন করতে হবে। তো এখন যেটা করতে হবে বা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন যে অ্যাপ্রক্সিমেট যে টাইম পিরিয়ড এটা আমরা বুঝবো। এটা ETABS এ গেলে আমরা একটু দেখতে পাবো এবং বুঝতে পাবো। এখানে আসি। তো আমরা কি করব যেহেতু ডিফাইন করব সেহেতু আমরা ১ম এ ডিফাইন এ যাব। দেন হচ্ছে যে লোড প্যাটার্নস এখানে চলে আসবো। আমাদের এই যে এগুলো কিন্তু দেওয়া আছে। না ডিফাইন করা আছে। তো আমরা সিসমিক যে নিয়ে যে কাজ করতেছি আর্থওয়ার্কস এক্স ডিরেকশন এটাতে ক্লিক রেখে এখানে চলে যাব মডিফাই ল্যাটেরাল লোড। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এখানে যে সবগুলো এগুলাতে এক্স, ওয়াই উভয়তে টিক মার্ক দেওয়া থাকবে। তো আমরা যেহেতু এক্স ডিরেকশন নিয়ে কাজ করতেছি সেহেতু এই টিক মার্ক গুলো উঠাই দেব। দেন এখানে 5% দেওয়া আছে, এটা 5% ই থাকবে, কোনো অসুবিধা নেই। এই যে টাইম যে পিরিয়ড এটা হচ্ছে ৩ ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, একটা হচ্ছে প্রোগ্রাম ক্যালকুলেটেড, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন। তো আমরা প্রোগ্রাম ক্যালকুলেটেড এটা দিয়ে করব না। আমরা অ্যাপ্রক্সিমেট আর হচ্ছে যে ইউজার ডিফাইন এই দুটোর মধ্যে যেকোনো একটা দিয়ে করব। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাদের যে মানগুলো লাগবে এখানে একটু আমাদের দেখি এখানে। কারণ approximate টাইম পিরিয়ড যে আ মানে যে মানটা সেটা নির্ভর করতেছে টেবিল কোথা থেকে 6.2.20 থেকে। অর্থাৎ এটা একটু আমরা দেখে আসি। তো এই যে এখানে দেখেন যে 6.2.20 এখানে কি বলছে ভ্যালুস ফর কোফিসিয়েন্ট টু এস্টিমেট approximate পিরিয়ড। তো এখানে দেখেন স্ট্রাকচার টাইপের কথা বলা আছে। কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্টিল মোমেন্ট রেজিস্টিং আমাদের তো স্টিল না, স্টিল স্ট্রাকচার না। তারপরে এসেন্ট্রিসিটি ব্যালেন্স স্টিল ফ্রেম এটাও না। অ্যান্ড আদার্স বলছে এটাও আমাদের না। আমাদের হচ্ছে যে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের সিটির মান কত? 0.0466 অ্যান্ড এম এর মান হচ্ছে এম হচ্ছে একটা রেশিও আরকি 0.9। তো আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। আমরা যদি সিটি বসাইতে চাই এগুলো আছে মেট্রিক এককে আছে। তো আমরা যেহেতু ওখানে ETABS এ আমরা কি করছি এফপিএস একক ফলো করে করছি। দ্যাটস ওয়াই আমরা এটা কিন্তু দিতে পাবো না। এখানে যেটা আছে এটা আমরা দিতে পারবো না। মানে যে সিটির মানটা ডাইরেক্টলি দিতে পারবো না। এটাকে কনভার্ট করে দিতে হবে। তো সহজ বুদ্ধি হচ্ছে যে আমাদের এম এর মান যেটা আছে এটা ধরে আমরা দিব মানে 0.9। সেক্ষেত্রে এখানে এসে আমাদের এখানে দেখেন এখানে জাস্ট ক্লিক করে এই যে এখানে দেখেন 0.9 দেওয়া আছে এবং এই মানটা দেখেন অটোমেটিক সেট করাই আছে। মানে এখানে ফিট অর্থাৎ আমাদের এফপিএস এককের জন্য এখানে সেট করা আছে। তো 0.9 দিয়ে দেব। প্রোগ্রামিং করব না। আমরা আরেকটা নিয়ম যেটা বলছিলাম যে ইউজার ডিফাইন এখানে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে টি এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। আর টি এর ভ্যালু নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটি হচ্ছে এই যে এটা টি ইজ ইকুয়াল টু হচ্ছে সিটি এইচ এন পাওয়ার হচ্ছে এম। সিটির মান আমরা একটু আগেই দেখে আসলাম। এটা হচ্ছে ইউনিট এন্ড মেট্রিকে লিখে রাখছি আমি। তো এখানে আমাদের মেট্রিকেই বসাবো মানগুলা তাহলে টি এর মানটা এখানে সেকেন্ডে ডাইরেক্ট চলে আসবে।
তো সিটির মান হচ্ছে 0.0466 একটু আগে দেখে আসলাম। আর HN হচ্ছে আমাদের বিল্ডিং হাইট। তো বিল্ডিং হাইট আমরা কত দিয়েছিলাম সেটা দেখতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে আসতে হবে। দেন এখানে যেতে হবে। দেখেন এই যে এখানে আছে 85, মানে ফুল আরকি বিল্ডিং। তো 85 ফিট এটাকে আমাদের মিটার করে নিতে হবে। সো আমরা কি করব, এটাকে মিটার করে নেব। 3.28 দিয়ে ভাগ দিলে মিটার হবে এবং এম এর মান একটু আগে আপনারা দেখছেন যে 0.9, সেক্ষেত্রে আমাদের আসতেছে 0.87 সেকেন্ড। তো আমরা চাইলে এটা আসছে এখানে আমরা এখানে যে মানটা দেব সেটি আমরা যদি এখানে দেই আরকি, তাহলে আমরা 0.87 দিতে পারি। তো আমরা এটাই রাখি, এটা এখানে 0.9 দিয়ে রাখি। এখন এখানে দেখেন যে লেখছে যে স্টোরি রেঞ্জ বলতে বোঝাচ্ছে যে এই যে আমাদের সিসমিক যে ইফেক্টটা সেটা আ কোন ফ্লোর থেকে নিয়ে কোন ফ্লোর পর্যন্ত আমরা ধরবো। আমরা ধরতেছি একদম বেস থেকে নিয়ে স্টেয়ার রুম একদম টপ পর্যন্ত। তো আমরা এটা সেট করে দেব যে টপ স্টোরি এন্ড বটম স্টোরি সেট করে দেব এখানে। যদিও বা এটা অটোমেটিক থাকে। যদি না থাকে আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর আসতেছে ফ্যাক্টর বিভিন্ন ধরনের। সেই ফ্যাক্টর গুলোর মধ্যে এখানে আছে যে রেসপন্স নোটিফিকেশন ফ্যাক্টর R is equal to 6.5, এটা কিভাবে আসলো সেটা একটু দেখে আসি। সেটার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, দেখেন আমাদের টেবিলে যাইতে হবে। টেবিল 6.2.19 এখানে যাইতে হবে। এখানে দেখুন বিভিন্ন ফ্যাক্টরের এখানে নাম আমি লিখে রাখছি। এগুলা ফ্যাক্টর আমরা এখান থেকে সিলেক্ট করতে পাবো। সেক্ষেত্রে আমরা চলে যাই। এই যে এখানে দেখেন 6.2.19, তো এখানে ফ্যাক্টর দেওয়া আছে যে আমরা একটু আগে দেখে গেছিলাম যে রেসপন্স ফ্যাক্টর আর একটু দেখেন আবারও। আর তারপরে হচ্ছে যে ওমেগা এন হচ্ছে সিডি, ঠিক আছে? তো এখান থেকে আমরা পাবো এখানে যে আর ইজ ওমেগা এম সিডি। এখন এটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখেন এখানে ১ম যে ক্লাসটা দেওয়া আছে যে এখানে বলা আছে যে বেয়ারিং ওয়াল সিস্টেম বলতে বোঝাচ্ছে যেটা লোড বেয়ারিং আরকি। অর্থাৎ হচ্ছে যে আমাদের ব্রিক ওয়াল যেগুলো আরকি স্ট্রাকচার সেগুলো। তো আমাদের তো ব্রিক ওয়াল না, সেহেতু আমাদের এই ক্যাটেগরিতে পড়লো না, এটা বাদ। এই টেবিলটা আমরা ইউজ করব না। দেন এখানে আসেন, এখানে বলছে যে বিল্ডিং ফ্রেম সিস্টেম, ঠিক আছে? বলছে যে উইথ ব্রেসিং অ্যান্ড শেয়ার ওয়াল। সেক্ষেত্রে আমাদের আ এটার মধ্যে পড়বে না। আমাদের একটু আরো নিচে যাই। এখানে বলছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আ নো শেয়ার ওয়াল, কোন শেয়ার ওয়াল নাই। সেক্ষেত্রে এটাতে পড়তে পারে। হ্যাঁ? তো আমরা আরো একটু দেখে আসি। লেখছে যে ডুয়াল সিস্টেম স্পেশাল মোমেন্ট তো আমাদের না। ঠিক আছে? এখানে একটু আগে দেখি এখানে কি পড়ছিলাম? মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম একটু আরো একটু আলোচনা করে আসি দেখেন। এখানে আমাদের ছিল ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আমরা ইন্টারমিডিয়েট যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ আমাদের একটু সার্চ করতেই হবে। তারপর এইখানে দেখেন ডুয়েল সিস্টেম, এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট, এই যে এখনো পেয়ে গেছি ফ্রেম সিস্টেম ফ্রেম capable of resisting at least 25%, এটা আমাদের নিতে পারি। সেক্ষেত্রে এখানে বলছে যে স্পেশাল স্টিল concentrically braced ফ্রেম, তো আমাদের এরকম ফ্রেম না। হ্যাঁ? আর স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল অ্যান্ড বলছে যে অর্ডিনারি রেইনফোর্স মেশনারি তো আমাদের না, তাহলে এটা হবে না। ১ নম্বর যেটা সেটাও হবে না। স্পেশাল স্টিল না, এটাও হবে না। আমরা ২ নম্বরটা ধরতে পারি। অ্যান্ড নিচে দেখি অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। তো শেয়ার ওয়াল যেহেতু না, আমরা সেক্ষেত্রে আমরা এই যে ২ নম্বরটা এটাই সিলেক্ট করলাম এবং ২ নম্বরের ক্ষেত্রে আমাদের আর এর মান আসতেছে 6.5। আর এর মান কত? এই যে এটা দেখেন, এদিকে এটা হচ্ছে আর এর মান 6.5। দেন ওমেগার মান এবং সিডির মান। ওমেগার মান হচ্ছে 2.5 এবং হচ্ছে সিডির মান হচ্ছে 5। তো এই মানগুলো আমরা এখানে ইনপুট দেব যে 6.5, 2.5 অ্যান্ড হচ্ছে 5। এন্ড হচ্ছে যে এখানে দেখেন অকুপেন্সি ইম্পোর্টেন্স যেটা আছে আই। এই আই এর মানটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এটাও টেবিল থেকে নিয়ে আসতে হবে। সেজন্য আমাদের দেখেন টেবিলে যাইতে হবে 6.2.17, এই টেবিলে যাইতে হবে। এই যে এখানে আছে দেখেন।
হলো যে ১৬ 17 এখানে ফ্যাক্টর দেওয়া আছে মানে যে i এর মানগুলো দেওয়া আছে। তো আমাদের অকুপেন্সি ক্যাটেগরির উপর নির্ভর করে এই ফ্যাক্টর গুলো থেকে। তা অকুপেন্সি ক্যাটেগরি আমরা কত পাইছিলাম? 2 পাইছিলাম। বিকজ অফ আমাদের 1, 3 এবং 4 এ রেসিডেন্সিয়াল বিল্ডিং সম্পর্কে কোনো কিছুই ছিল না। দ্যাটস ওয়াই আমরা ওই ওটা বাদে যেটা ছিল আরকি ২ নম্বর আমরা ধরছি যে রেসিডেন্সিয়াল যে বিল্ডিং সেগুলোর জন্য আরকি ক্যাটেগরি হচ্ছে 2। দ্যাটস ওয়াই এই মানটা পাবো আমরা 1 আমরা তাই করছি এখানে এই যে 1 করে দিয়ে রাখছি। এরপরে এখানে চলে আসেন। এখানে দেওয়া আছে যেমন S এবং S1 এই মানগুলো আমরা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের টেবিলের সহায়তা নিতে হবে। দেখেন অ্যাপেন্ডিক্স সি টেবিল 6.c.1 এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে। তো আমরা আবারও যাই। এই যে আমরা টেবিল পেয়ে গেছি এখানে দেখেন এই যে এস এর মান আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমাদের জোন ছিল হচ্ছে 2 সেক্ষেত্রে এস এর মান হচ্ছে 0.5 আর S1 এর মান হচ্ছে 0.2। তো এখানে আমরা এই যে 0.5 and 0.2 দিয়ে দিছি। এন্ড হচ্ছে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড যেটা আছে সেটি আমাদের একটু এখানে দেখি লং পিরিয়ড ওইটার জন্য টেবিল আলাদা 6.2.16 এখানে যেতে হবে। এই যে এখানে আছে দেখেন। আমাদের কি ছিল এসসি সয়েল টাইপ ছিল এসসি। এন্ড এখানে দেখেন যে টিডি সর্বোচ্চ যে মানটা সেই মানটা নিতে হবে আমাদের। এই যে এসসি বরাবর একদম সর্বোচ্চ কত পাইছে যে 2 তো 2 সেকেন্ড আমরা এখানে ইনপুট দেব। আমরা তাই করছি যে 2 সেকেন্ড ইনপুট দেওয়া আছে এবং সয়েল সাইড আমাদের এফ সিলেক্ট করছি আমরা। অ্যান্ড হচ্ছে যে এফ এর মান এবং হচ্ছে এফ ভি এর মান আমরা এটাও টেবিল থেকে নেব। সেক্ষেত্রে আমাদের টেবিল থেকে একটু আগে যে এখানে দেখছিলাম অবশ্য আ এইখানে ছিল কত ১৬১৮ পেজ মেবি। এই যে দেখেন এখানে এফ এ আছে, হ্যাঁ? অ্যান্ড হচ্ছে এখানে এফ ভি আছে। সেক্ষেত্রে আমাদের এসসি যেহেতু এবং জোন 2 তাহলে হচ্ছে 1.15 আর এখানে এফ ভি এর মান হবে এসসির জন্য 1.725 দ্যাটস ওয়াই আমরা এখানে তাই এখানে যে লিখে রাখছি তাই। অ্যান্ড হচ্ছে যে আমরা ইনপুটও দিছি দেখেন এই মানটা। এটা মানে ইনপুট দিলে এখানে যে এসডিএস এবং এসডি1 যেটা এই যে এখানে ক্যালকুলেট করে অটোমেটিক এরা শো করবে। দেন আমাদের এখানে কাজ নেই আমরা ওকে দিয়ে দেব। অ্যান্ড সিমিলার কেসে আমরা এই যে ওয়াই ডিরেকশন এর জন্য এখানে এসে মডিফাই লেটারাল লোডে চলে যাব অ্যান্ড এই ওয়াই গুলো টিক রাখবো, এই টিক গুলো উঠাই দেব এবং বাকি যেমন করছি আমরা আগের মতোই সবকিছু এগুলো দিয়ে দেব। মানে এই মানগুলা মানে আগের মানের মতোই থাকবে জাস্ট এখানে আপনার চেঞ্জ থাকবে এটা আপনি 0.9 সিলেক্ট করে দিয়ে দিবেন। দেন ওকে দিয়ে দিবেন। তাহলে আমাদের এই যে আর্টওয়ার্ক এর যে লোড প্যাটার্ন এই বিষয়টা আমাদের এখানে ডিফাইন হয়ে যাবে আরকি। ওকে তো লেকচার 7 এই পর্যন্তই।